সবাইকে স্বাগতম। আমরা মানিককাঠি ফ্র্যাঞ্চাইজি লিগ 2026 সিজন 2 এর গতকালকে নিলাম হয়েছে, আপনারা সবাই জানেন। তো নিলামের পর আজকে আমরা দল বিশ্লেষণে আমরা সবাই বসেছি। আমাদের মাঝে উপস্থিত আছেন মানিককাঠির সন্তান মোহাম্মদ জুয়েল রানা, মানিককাঠি বালিকা দাখিল মাদ্রাসার শিক্ষক, এবং আমাদের মাঝে আরও আছেন একজন ক্রিকেট বিশ্লেষক মোহাম্মদ মাসুম বিল্লাহ, এবং সেই সঙ্গে আছেন একজন ফর্মার প্লেয়ার, তিনি হয়তো এখন ব্যস্ততার জন্য খেলতে পারতেছেন না, মোহাম্মদ সুজন, এবং সাথে আমি আছি টুর্নামেন্টের হোস্ট মোহাম্মদ রাকিব। তো আজকে আমরা পর্যায়ক্রমে প্রতিটি দল নিয়ে আসলে বিশ্লেষণ করতে চাই। তো দল বিশ্লেষণের শুরুতে আমরা একটু গতকালকে নিলাম সম্পর্কে আমরা আমাদের যারা অতিথি আছে তাদের কাছ থেকে একটু নিলাম সম্পর্কে মতামত জানতে চাই। প্রথমেই আমাদের মোহাম্মদ জুয়েল রানা স্যারের কাছে জানতে চাই কালকে নিলাম সম্পর্কে। ধন্যবাদ রাকিবকে। মানিককাঠি আদর্শ গ্রামে একটি সুন্দর একটি ক্রিকেট খেলা আয়োজন করার জন্য সকল যারা এর সাথে জড়িত সকলকে আজকে আলোচনার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার আলোচক যারা আছে তাদেরকে আমাদের কালকে যে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করার জন্য সকলকে ধন্যবাদ। এবং কালকে যে 5টি দলের নিলাম হয়েছে, প্রতিটা দলই চেষ্টা করছে তাদের সর্বোচ্চ দিয়ে ভালো প্লেয়ার করার জন্য। প্রতিটা দলই তাদের নিজস্ব দেখে শুনে প্লেয়ার ক্রয় করছে। তার ভিতরেও আমার বিশ্বের মতো যে 2টি দল তাদের ভালো প্লেয়ার করছে। আমি সকল দলকেই শুভকামনা জানাই। ধন্যবাদ মোহাম্মদ জুয়েল রানা স্যার। এবার আমরা একটু আসলে শুধু গতকালকে নিলাম সম্পর্কে একটু মোহাম্মদ মাসুম বিল্লাহ তার কাছ থেকে কিছু জানতে চাই কালকে নিলাম সম্পর্কে। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। গতকালকে নিলামটা আসলে সর্বোপরি এ যাবৎকালে মানিককাঠি যতগুলো খেলা বিষয়ক নিলাম বা উদ্যোগ নেওয়া হয়েছে তার ভিতরে গতকালকে নিলামটা একটু এক্সেপশনাল ছিল। সেটা কিরকম ছিল? তাদের আপামর সংগঠনগুলো ভালো ছিল, তাদের উপস্থিতিগুলো ভালো ছিল, তাদের সবার যে নিজেদের ভিতরে একটা একাগ্রতা সেগুলো ভালো ছিল। বিশেষ করে আমি না বললেই না, বিশেষ করে আমাদের যে রাকিব ছোট ভাই, ও যে এফোর্ট দিয়েছে সেগুলো আনবিলিভেবল। তো সর্বোপরি মিলিয়ে গতকালকে নিলামটা খুব ভালো হয়েছে এবং প্রত্যেকটা দল তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে, নিজস্ব বুদ্ধি দিয়ে, প্রত্যেকটা দলের মধ্যে নিজস্ব প্লেয়ার চয়েস করে সেগুলোকে বিট করে কেনা, ইটস এ রিয়েলি সোটা। সো এজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যারা গতকালকে সবাই ছিল, সবাই যে জিনিসগুলো উপভোগ করছে, এজন্য সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাসুম বিল্লাহ। এবারে আমি একটু মোহাম্মদ সুজন তার কাছে কিছু জানতে চাই কালকে নিলাম সম্পর্কে। ধন্যবাদ রাকিব এবং ধন্যবাদ সবাইকে। মানিককাঠি এ পর্যন্ত যতগুলো ক্রিকেটের আয়োজন করা হয়েছে, বিশেষ করে ক্রিকেটের এই যে লিগগুলো, তার ভিতর আজ কালকের যে নিলামটা ছিল সেটা মানিককাঠি এই সেকেন্ড টাইম। গতবার ফার্স্ট টাইম গেছে, তারপরে সেকেন্ড টাইম এই ফ্র্যাঞ্চাইজি লিগ নিলাম গেছে। নিলামের প্রত্যেকটা দলই তাদের নিজেদের মতামত অনুযায়ী এবং নিজেদের বুদ্ধিমত্তা খাটিয়ে যে প্লেয়ারগুলো তারা সংগ্রহ করেছে, সব প্লেয়ারগুলোই ভীষণ খুব ভালো ফর্মে আছে এখন বর্তমানে। বিশেষ করে আপনার যে মেইন যে আইকন প্লেয়ারগুলো তাদের পছন্দ মাফিক যে প্লেয়ারগুলো নিয়েছে, এগুলো নিয়ে সত্যি অন্যরকম ছিল। কারণ এইভাবে আয়োজন বড় বড় IPL BPL ছাড়া এইভাবে আয়োজন আর আমরা সারা বাংলাদেশ কোথাও দেখি নেই। ফার্স্ট টাইম এই যে মানিককাঠিতে আমরা এইরকম একটা আয়োজন দেখতে পাচ্ছি। এই জন্য মানিককাঠি বিশেষ করে রাকিবের ধন্যবাদ বেশি দিতে হয়, কারণ রাকিবের উদ্যোগ তো বেশি ছিল। কারণ এগুলো রাকিব যেভাবে ম্যানেজ করছে আমরা হয়তো এভাবে ম্যানেজ করতে পারতাম, যেভাবে রাকিব ডিল করছে এগুলো আমরা হয়তো আউড়েই দিতাম অথবা একটা জগা খিচুড়ির মতো করে ফেলাইতাম। সেক্ষেত্রে রাকিবকে ধন্যবাদ দিতে হয়। আর তার সাথে রাকিবের সাথে আরো যারা সহযোগিতা করছে এবং এই মানিককাঠির যে বিভিন্ন দলের যে ডোনার হিসেবে যারা ছিল তাদের আগ্রহ ছিল অত্যাধিক ভালো। তাদের আগ্রহের জন্যই এত বড় একটা প্রোগ্রাম করতে রাকিব মানে সক্ষম হয়েছে। এই জন্য মানিককাঠির সবাই এবং বিশেষ করে রাকিব সবাইকে আন্তরিক ধন্যবাদ দিচ্ছি এরকম একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ সুজন ভাই। তো আমি আসলে তিনজনকে ধন্যবাদ। এর পাশাপাশি আমি আসলে শুরুতেই আমার একজনকে সবাইকে আসলে অভিবাদন জানানো উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের সঙ্গে যে 5 ফ্র্যাঞ্চাইজি মালিক আছে তাদেরকে আসলে বিশেষভাবে ধন্যবাদ। কারণ তারা
তাদের এই শত ব্যস্ততার মধ্যেও আমাদের এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। তারা যদি আসলে এভাবে আগ্রহ না করতো তাহলে হয়তো বা আমরা এক্ষেত্রে এই টুর্নামেন্টে এভাবে এগিয়ে নিতে পারতাম না। এর জন্য যে 5 ফ্র্যাঞ্চাইজি মালিক, জনতা ট্রেডার্স, 3 স্টার কেবল নেটওয়ার্ক, লাবণ্য মেডিকেল হল, সিজন সানি এন্টারপ্রাইজ এবং তাইবাতান একাদশ 5 ফ্র্যাঞ্চাইজি মালিককে অশেষ ধন্যবাদ তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। এবং আমরা আশাবাদী ইনশাল্লাহ আমরা এবার তাদেরকে একটা খুব ভালো আয়োজন উপহার দিতে পারবো। ইনশাল্লাহ তাদেরকেও আমরা সামনে আগামীতে পাবো। তো এবারে আমরা একটু আজকে যেহেতু আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে গতকালকে নিলামে আসলে কোন দল কেমন হলো, তো আমরা এক্ষেত্রে আমাদের শুরুতে আইকন প্লেয়ার হিসেবে প্রতি 5 দলেই 5 জন প্লেয়ার ছিল। আমরা সেটা যদি একটু প্রথমে সেদিকে তাকাই, যে গতবারের চ্যাম্পিয়ন জনতা ট্রেডার্স, তাদের দলের আইকন হিসেবে এবার আছে মোহাম্মদ সোহেল রানা বাবু। যে ভালো আসলে এই মুহূর্তে বর্তমান সময়ের ফর্ম যদি আমরা বিবেচনা করি তাহলে অন্যতম সেরা একজন প্লেয়ার হবেন মাঠে। রিসেন্ট যে ফর্ম দুর্দান্ত একটা সিজন কাটাচ্ছেন তিনি। তো এরপরে আছে গতবারের রানার্স আপ দল মোহাম্মদ ইমন, 3 স্টার কেবল নেটওয়ার্কে। আমি একটু আসলে প্রত্যেক প্লেয়ার আমি একটু বলি, তারপর আমরা একটু অতিথিদের কথা শুনবো সে সম্পর্কে। ইমন গত সিজনটা দুর্দান্ত কাটিয়েছিলেন এবং সেই সুবাদেই 3 স্টার কেবল নেটওয়ার্ক কিন্তু তাকে ছেড়ে দেয়নি, তাকে তাদের দলেই রেখে দিছে। এবং গতবারের টুর্নামেন্টে কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট ছিল ইমন। ইমন এই সিজনটাও রিসেন্টলি ইমন বিভিন্ন দিকে খেলতে গেছে, দুর্দান্ত একটা ফর্মে আছে। আশা করি আমরা যে এবারও ইমন ভালো একটা কিছু 3 স্টার কেবল নেটওয়ার্ক হয়তো করে দেখাতে পারবে। এরপরে আছে গতবারের যে থার্ড টিম তাইবাতান একাদশ, তারা গতবার থার্ড হয়েছিল। তো এবার তাদের দলের আইকন একটু আসলে পরিবর্তন হয়েছে। আইকন পরিবর্তন হয়ে এবার তাদের দলের আইকন আছে জিতু। তো জিতুর কথা যদি জাস্ট আজকের পারফরমেন্সের কথা বলি, আজকের বিকেলের যে ম্যাচ, জিতু সেকেন্ড ম্যাচে মনে হয় একাই প্রায় 60+ রান করছে। 8 ওভারের ম্যাচ, 105 রান হয়েছে দলে, সেখানে 60+ রান জিতুর। আসলে জিতুর কথা বললে এই মুহূর্তে জিতু বোলিং ব্যাটিং দুর্দান্ত ফর্মে আছে, এক্ষেত্রে আসলে কোনো বলার অবকাশ নাই। এরপরে হচ্ছে আমাদের ফোর্থ আইকন ছিল লাবণ্য মেডিকেল হলের আইকন হচ্ছে মোহাম্মদ হানিফ। তো আসলে হানিফ ভাই সম্পর্কে যদি বলি তাহলে হানিফ ভাই সম্পর্কে যত বলা হবে ততটাই কম। এইরকম একটা সময় এসে হানিফ ভাই এখনো তার যে পারফরমেন্স, আসলে এই বয়সে আসার পর এতটা পারফরমেন্স আসলে কারোর সাধারণত থাকে না। কিন্তু এই ক্ষেত্রে হানিফ ভাইয়ের পারফরমেন্স কিন্তু যদি আমরা ধরি, আমার আসলে খুব আফসোস একটা জিনিস যে হানিফ ভাইকে আমরা নিলামে উঠাইতে পারি না। আমার কাছে ধারণা হানিফ ভাই যদি নিলামে উঠতে পারতেন তার বিট 1500+ হয়ে যেত, 1500+ তার বিট হয়ে যেত। আরো বেশ হইতো। আর একটা প্লাস হচ্ছে ভাইয়া আপনার ওই 150+ হয়ে যেত যদি মানে অ্যামাউন্ট যদি বেশি থাকতো তাহলে এরও বেশি বিট করতো আমাদের। লাস্ট দল সিজন সানি এন্টারপ্রাইজের রূপম। তো রূপমের ক্ষেত্রে রূপম হয়তো বা রিসেন্ট কিছুদিন হয়তো বা এখানে খেলতে আসে না, আমরা হয়তো বা দেখতে পাচ্ছি না, কিন্তু রূপম কিন্তু ভালো মানের প্লেয়ার। যেমন তার দুর্দান্ত ফিল্ডিং, তেমনি দলের দুঃসময়ে ব্যাটিংয়ে হাল ধরতে পারেন, বোলিংয়ে দলের জন্য ভালো অবদান রাখেন এবং সাথে তো দুর্দান্ত ক্যাপ্টেন্সি আসি। তো সব মিলিয়ে আশা করি যে 5 জন আইকন প্রত্যেকেই আসলে যার যার অবস্থান থেকে সেরা। তো এরপর তারা কিন্তু তাদের দলগুলো সাজিয়েছেন। তো যে আমরা প্রথমেই আলোচনা করতে চাই সিজন সানি এন্টারপ্রাইজ নিয়ে, যে সিজন সানি এন্টারপ্রাইজে আইকন হিসেবে আছে রূপম। এর পাশাপাশি তারা যে প্লেয়ারগুলো কিনছে তাদের মধ্যে তাদের যদি সর্বোচ্চ দামে কেনা প্লেয়ার থাকে তাহলে সেটা হচ্ছে, আমি যদি বলি নবীনকে তারা প্রায় 400 নবীন নবীনকে তারা 480 টাকায় তারা কিন্তু ক্রয় করেছে, 480 টাকায়। তো সেক্ষেত্রে এটাই ছিল তাদের দলের হাইয়েস্ট প্লেয়ার। আমি একটু তাদের দলের ব্যাটসম্যানদের নামগুলো বলতেছি, আমি একটু এরপরে পর্যায়ক্রমে আমাদের অতিথিদের থেকে তাদের সম্পর্কে একটু শুনবো। তাদের দলের ব্যাটসম্যান হিসেবে আছে প্রথমত রূপম, নবীন এবং বিল্লাল। এই প্লেয়ারটা কিন্তু একটা আমার কাছে মনে হয় যে দুর্দান্ত একটা প্লেয়ার হতে পারে তাদের দলের জন্য। আপনাদের মাসুম বিল্লাহ তার কাছে একটু জানতে চাই নবী এই যে সিজন সানি এন্টারপ্রাইজ এই দলটা সম্পর্কে। হ্যাঁ, আমি এই বিষয়টাই বলতে চাচ্ছি। সিজন সানি এন্টারপ্রাইজ এইবার আমাদের নতুন ফ্র্যাঞ্চাইজিতে জয়েন করেছে, এই বিষয়টা আমাদের সবারই জানা আছে। তারপরের কথা হচ্ছে যে যেহেতু ফ্র্যাঞ্চাইজি নতুন কিন্তু প্লেয়াররা কেউ নতুন না, প্লেয়াররা সবাই পুরাতন, যে যার মতো খেলতেছে। সেই ক্ষেত্রে রূপমের কথাটা না বললেই না। গত বছর আমরা দেখছি ওর অনবদ্য পারফরমেন্স, যেগুলো গত বছর নিলামে রূপম কিন্তু সর্বোচ্চ বিটকারী প্লেয়ার ছিল। ওকে যেহেতু ও এবার সিজন সানি এন্টারপ্রাইজের ও আইকন প্লেয়ার, ওকে যদি বিটে উঠানো যেত তাহলে
আই থিঙ্ক ও সবার রেকর্ড ভেঙে দিত। আমাদের এক্সপেকটেশনও সেরকম ছিল, যেহেতু ও আইকন ছিল, ওরে উঠানো হয় নাই। এরকম কিছু কিছু প্লেয়ার আছে যাদের ভিত্তিমূল্য আমরা আসলে আমাদের টাকা দিয়ে মাপা সম্ভব না, যে বেস প্রাইস যেগুলো ছিল এগুলো দিয়ে মাপা সম্ভব না, যেগুলো পরবর্তীতে এই এদেরকে আইকন বানানোর কারণে এটা হয়েছে। রূপম অনবদ্য একজন প্লেয়ার, যেরকম বোলিং সেরকম ব্যাটিং, তার ফিল্ডিং এগুলো বলার অপেক্ষা রাখে না। আর সঙ্গে আছে নবীন সেকেন্ড প্রাইজ ওর দলের। তো এই নবীন হচ্ছে বর্তমান উদীয়মান প্লেয়ারদের ভিতরে অন্যতম। তার যে ব্যাটিং কোয়ালিটি, যে ফিল্ডিং অ্যাটিটিউড, এগুলো দেখার মতো, যে সাহস, যে স্পিড, এগুলো একটা প্লেয়ার হিসাবে, অ্যাজ এ প্লেয়ার হিসাবে ইজ দ্য বেস্ট ইজ টাইম। এম আই রাইট? অবশ্যই। তো এই জন্য আমি বলতে চাচ্ছি, নবীন ওর জায়গা থেকে যদি রূপনকে মোটামুটি একটু সাপোর্ট দিতে পারে, আমি মনে করি এটা আর সব টিমের জন্য একটা থ্রেড হয়ে যাবে। আরেকটা বিষয় ভাই, লিমন কিন্তু ভালো খেলে, ওদের দলের এই দলের একটা ট্রাম্প কার্ড হতে পারে কিন্তু লিমন। আমি লিমনকে খুব চিনি না, লিমন কিন্তু সম্পর্কে আমি যদি বলি, লিমন আসলে বয়সে অনেক ছোট, হয়তোবা চাপের জন্য যদি ভালো নাও করতে হবে, লিমন দুর্দান্ত ব্যাটিং এবং সাথে দুর্দান্ত কিপিং করতে পারে। ওই দলে আমার কাছে মনে হয় কিপিং থেকে তাদের যদি কোনো দলে যদি বাই একটা চার যায় কিপার থেকে, এই দলে লিমন যদি কিপার দাঁড়ায় একটা চার দেয় না। এটা সর্বোচ্চ খেলা মাঠে দেখা যাবে। দেখা যাচ্ছে যে এভরিডে ইজ নট সানডে, প্রতিদিন রোববার হয় না, কিন্তু রোববার একদিনই হয়। তো যে এই জিনিসটা ভালো মাঠে খেলতে পারবে, তার অনেক সময় অনেক প্রেশার নিতে পারে না, খুব বাইরে খুব ভালো খেলে। এই যে জিতুর কথা বলতেছেন, জিতু আজকে খুব ভালো খেলছে। টুর্নামেন্টের দিন যে ও যে ভালো খেলবে বা এরকম খেলবে, এরকম কোনো বলা যায় না। ও অনেক কিছু আশা করা, অনেক কিছু অনেকের কাছ থেকে আশা করে। প্র্যাকটিস ম্যাচ দুর্দান্ত খেলে, কিন্তু কোনো যদি ফাইটিং ম্যাচ হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে তার পারফরমেন্স দেখাইতে পারে না, যেটা পরবর্তীতে একটা দলের জন্য বিশাল একটা মানে হ্যাজাল হয়ে দাঁড়ায়। এজন্য আমি বলতে চাচ্ছি যে সবকিছুর মূল্য হচ্ছে খেলার পারফরমেন্স। তো ওই আরেকটা থার্ড প্লেয়ার আমি যদি ধরি, তাহলে এই ক্ষেত্রে আমাদের বেল্লাল ভাই। বেল্লাল হচ্ছে একটা সময় 250 টাকায় বিক্রি হতো, একটা সময় যে যাই হোক, একটা সময় খেলতো, খেলাধুলা করতো, প্রপার খেলাধুলার ভিতরে ছিল। এখন বিজনেসে আছে, এই জন্য প্রপার খেলাধুলায় সময় দিতে পারে না। তো বেল্লালের বিষয়ে আমি একটু জুয়েলকে বলার জন্য বলি। ধন্যবাদ মাসুম ভাইকে। সিজন স্যারের আলোচনা দেওয়ার আগে আমি দেখা যায় 5জন আইকন, 5জন আইকন হলে অলরাউন্ডার। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা অনেক ব্যাপার। 5জন অলরাউন্ডার। এবং যে বিলালের খেলা আমি অনেক দেখছি। যে এর আগে যে আমরা মানে ছিলাম, ওই টিম ও অত্যন্ত ভালো খেলেছে। এবং বিলালের রহমতপুরকে আমরা খেলা দেখছি, খেলার খুব ভালো। আশা করি ওর দলের যে আরো যে প্লেয়ার আছে তাদের নিয়ে একটু ভালো একটা দল গঠন করছে। আশা করি দলটা একটা ভালো একটা পজিশনে থাকবে ইনশাআল্লাহ। এই দলের কিন্তু আরেকটা আমরা আসলে মিস করতেছি। আমরা দেখতে একটা মানে নিলামের মধ্যে তারা কিন্তু একটা চমৎকার একটা খেলা খেলছে। তাদের দলে একটা বাহাতি বোলার আছে, আব্দুর রহমান সুজন। এই বাহাতি বোলার কিন্তু যে এটা অবশ্যই বাহাতি ব্যাটসম্যান, বাহাতি বোলার সবসময়ের জন্য একটা দলের জন্য মানে আলাদা একটা সুবিধা পায়। এইটা হোক সে বাহাতি বোলার, হোক সে বাহাতি ব্যাটসম্যান, সে সবসময়ের জন্য দলে একটা আলাদা প্রেফার পাবে, যেটা অন্য আর সবার মতো না। তার ক্ষেত্রে ফিল্ডিং চেঞ্জ করতে হয়, বলারের বোলিং স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হয়, তার জন্য অভিজ্ঞ। কারণ সুজনের বলটা একটু সুইং করে, মারে একটু সিস্টেম করে পায়। আর যখন বাহাতি বোলার হয় তখন ডানহাতি ব্যাটসম্যান হলে তার অনেক প্রবলেম হয়, খেলতে পারে না। বাহাতি বোলারে শুধু বাহাতি ব্যাটসম্যানটাই ভালো খেলতে পারে, এছাড়া ভালো ডানহাতি প্লেয়াররা হলে তাকে খেলতে পারে না। সেক্ষেত্রে সুজন তাদের একটা ভালো অপরচুনিটি আই থিঙ্ক। এটা এই বিষয়ে আমার আর কোনো ডাউট নাই যে এই বিষয়টা একটা ভালো অপরচুনিটি। এর বাইরে তাদের দলে আর আছে, বাকি নামগুলো বলে দাও। রিফাত বেশ ভালো শেষ দিকে মাঝে মধ্যে রিফাত মাঝে মধ্যে ওপেন করতে পারে। রিফাতের মধ্যে ওপেন করার ক্যাপাবিলিটি আছে। যদি কখনো দল দেখা যায় একটা ব্যাটসম্যান ভালো থাকে আর একটা ব্যাটসম্যান রিফাত, তখন সেই ব্যাকআপটা আসলে ওইখান থেকে রিফাত দিতে পারে। এরপরে আছে সৌরভ, অথবা সৌরভ আমার কাছে মনে হয় যে নতুন মুখ, অথবা একাদশে যদি সুযোগ পায় তাহলে আশা করি জ্বলে ওঠে, কেউ বলতে পারে না। এরপরে আছে তামিম, ছোট তামিম। এই ছোট তামিমও একটা আসলে তাদের জন্য একটা বেশ ভালো শেষ সময় ভালো ব্যবধান করে দিতে
পারে ব্যাটিং এর ক্ষেত্রে। এবং সর্বশেষ এই দলে যে সিজান সানি নামের যে একটা নাম, সেটা হচ্ছে সানি। সানিও কিন্তু এই টিমে আছে। এই সানি কিন্তু বাহাতি ব্যাটসম্যান, এবং তাহলে আমরা এই ক্ষেত্রে এই দলে বাহাতি ব্যাটসম্যান পাচ্ছি দুজন, বাহাতি দুজন পাচ্ছি। তিনজন, লিমনও বাহাতি। ও তো বেটার অপরচুনিটি লিমন ডানি না, আমি বাহাতি সানি বলার, কথা বাহাতি বলতেছি। বলার। সানি তো বাহাতি ব্যাট, হ্যাঁ, সানি বাহাতি। সুজন বাহাতি ব্যাট প্লাস বল। না, সুজন ডানহাতি ব্যাটার, বামহাতি ও বল। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তো একটু ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, দলের মধ্যে বেশ ভালো ভ্যারিয়েশনটা মোস্ট variation আছে। ইম্পর্টেন্ট ম্যাটার। এই সানি তো আসলে এখান থেকে যদি আমরা বেস্ট 11 এর সেরা 8 জন আসলে মাঠে নামে, সেই 8 জনে আমরা হয়তো বা আসলে যদি সৌরভ হয়তো বা 2-1টা ম্যাচ সৌরভকে বসতে হতে পারে, সৌরভ অথবা সানি, এই দুজন থেকে ম্যাচের কন্ডিশন অনুযায়ী যে কোনো একজন আসলে খেলবে। পরবর্তী এর পরের যে দল সেটা হচ্ছে 3 স্টার কেবল নেটওয়ার্ক, টেস্টটা কেমন রে? গতবারের গতবারের রানার্স আপ দল। এবারে রানার্স আপ ওই দলের আইকন প্লেয়ার হচ্ছে আইকন ইমন। গতবারের ইমনের কথা তো একটু আগে আমাদের গতবারের কিন্তু ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বললোই। তো সেক্ষেত্রে ইমন হচ্ছে গতবারের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তো এই প্রতিদিন তো আর ঝড়ে বক পড়ে না, প্রতি টুর্নামেন্টে হয় না। ইমন যে প্রতি ম্যাচে ভালো খেলবে এরকম কিছু না। ও আমরা ওর কাছ থেকে অনেক কিছু আশা করি, আমাদের আসলে কিন্তু আশাটা সেও অনেক। ওই আশানুরূপ। বিশেষ করে আমি যতদিন ওর খেলা দেখি পার্সোনালি, আমি খেলা দেখতে গেলেই আউট হয়ে যায়। মানে এটা মনে হয় আমার- স্পেসিফিক রিজনটা জানি না। এটা আমার কাছে মনে হয় আপনার একটা ব্যাড লাগ। আমার ব্যাড লাগে, কারণ এটা আমার ব্যাড আমার কিছুটা দ্বিমত কি? আমি যাওয়ার আগে শুনি ও ভালো রান করছে, ভাই আসলেই উইকেট পাইছে, আমি যাই ও তখন মাইর খাওয়া শুরু করে। কারণ কি আমি জানি তাহলে না। আমি মনে আজকেও করবো দুর্দান্ত পারফরম্যান্স করছে। ওদের দলে আজকেও যে- 13 বলে 50 করছে ইমন। এটা আছে না শুভ অলরাউন্ডার, ওর দাম হচ্ছে সর্বোচ্চ মানে 600 টাকা। 600 টাকা সর্বোচ্চ না, তৃতীয় সর্বোচ্চ। তৃতীয় ওদের দলে শুভ এই ইমনদের দলে হ্যাঁ, ইমনদের এটা একটা দলে। ভালো ট্রাম্প শুভ কিন্তু বেশ ভালো, শুভ বেস্ট ইকোনমি বলার ব্যাটিং এ ভালো, তবে শুভর বোলিং এর ক্ষেত্রে শুভর ইকোনমি খুব ভালো, মানে খুব বুঝে বুঝে বল আমি করতে এটা পারে। ইমনকে ছোট করার জন্য বলতেছি না। ও আমি চাই এটা বলার কারণ ও যেন ওর নিজের জায়গা থেকে আর একটু সচেতন হয়, একটু ও ভালো খেলার চেষ্টা করে, একটু মানে খেলাটারে খেলার মতো মনে করে, খেলাটাকে যেন মানে কোনো হাসি তামাশা না মনে করে। এই জন্য আমি বলতে চাচ্ছি যেন ও খেলাটাকে খেলার মতো মনে হয়। এবার আমরা চাই ইমন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হোক। তবে এই বিষয়ে একটা মজার কথা কি যে আমার কাছে মনে হয় ইমন যদি এই আমাদের এই অনুষ্ঠানটা দেখে থাকে, তাহলে হয়তো বা ইমন এটা মনে করবে যে আমার ম্যাচের দিন যেন মাসুদ বিল্লাহ ভাই যেন না আসে, তাইলে আমি ভালো না খেলবো। না, আমি অবশ্যই এটা ডাকবো। আসলে কিন্তু মানে ইমন হয়তো বা এটা এই অনুষ্ঠান যখন দেখবে তখন সে তো মনে মনে আমাদের দলে এটা আবার করবে। একটা ভালো player আছে, মনে মনে হয়তো বলতে পারে ইমরান। এই বিষয়ে। ওদের দলে আরেকজন এই দলের ইমরান, এই ইমরান, দলের- ও তো অনেক ভালো খেলায়। ইমরান আর একটা প্লেয়ার, ইমরান এও কিন্তু দুর্দান্ত। গত বছর সে ছিল তাইবা তান্না একাদশে, এবং আমার কাছে মনে আছে সেমিফাইনাল ম্যাচে যদিও তারা হেরে বাদ পড়ছে, কিন্তু ওই ম্যাচটা আসলে তাইবা তান্না একাদশে কোনো ব্যাটসম্যানই ভালো করতে পারে। ইমরান একা প্রায় 54 রান করছে, হ্যাঁ, এবং ইমরানের স্ট্রাইক রেটের দিকে যদি আমরা তাকাই, প্লাস 180 স্ট্রাইক রেটে ইমরান ব্যাট করতে পারে। তাহলে এই ক্ষেত্রে যদিও ব্যাটসম্যান হিসেবে ইমন, তারপরে শুভ থাকবে, তারপরে আমি যদি দেখি তাহলে থার্ড ব্যাটসম্যান হিসেবে আমি ইমরানকে আমি হয়তো বা তারা বিবেচনা করবে, যদি এক্ষেত্রে আসলে তাদের ব্যাপার। তবে আমার কাছে মনে হয় ইমরানকে তারা থার্ড ব্যাটসম্যান হিসেবে বিবেচনা করবে। এরপরে এই দলে আর একটা প্লেয়ার যে সুমন, ওই হ্যাঁ এই সুমনকে নিয়ে ভালো কিন্তু আসলে wicket keeper। প্রত্যেকটা টুর্নামেন্টে কিন্তু আলোচনা হয়, কারণ Wicket keeper সুমনকে come নিয়ে back. কিন্তু সবারই একটা আগ্রহ থাকে। সুমন বেশ ভালো উইকেট কিপিং করে, শেষ দিকে দলের জন্য ব্যাটিং এ ভালো বসে, এবং দল যদি কখনো বিপদে থাকে সুমন কিন্তু ব্যাটে হাল আর ধরে। বোলিং এও সে মাঝে মধ্যে 2-1 ওভার ব্যাকআপ দিয়ে দিতে পারবে চাইলে সুমন। এই দলে বোলিং এ ইমনের পাশাপাশি ইমন, শুভ, আমার কাছে মানে এরা দুইজন 3 ওভার করে বল করবে। বাকি যে 2 ওভার ইমরান আর 2 ওভার হয়তো বা সুমন করতে পারে। এর বাইরে আসলে আর এদের দলে কোনো বাতই নাই না। এদের দলে আচ্ছা, হ্যাঁ কি আছে? একজন বামহাতি আছে, বামহাতি ব্যাটসম্যান তামিম। এই তামিম হচ্ছে যে দুলাল ভাইয়ের ছেলে। হ্যাঁ হ্যাঁ, তামিম বামহাতি ব্যাটসম্যান, ভালো মোটামুটি ভালো ফিল্ডিং এবং ব্যাটিং এও যে খুব খারাপ তা না, ব্যাটিং এও বেশ ভালো এভারেজ আমরা বলতে পারি। player যদি দলে থাকে এটা একটা আলাদা। এর বাইরে এই দলে আর আছে রাজীব। এই যে রাজীব একটা প্লেয়ার, এই প্লেয়ারটার কথা আমি বলবো হয়তো বা ব্যাটিং বা বোলিং এ খুব একটা অবদান রাজীব রাখতে পারবে না, তবে রাজীব যখন ফিল্ডিং দিবে আমার কাছে মনে হয় রাজীব ফিল্ডিং এ মিনিমাম 20টা রান বাঁচাই দিবে। এইখানে একটা বড় 20টা ব্যবধান, রানের ক্ষেত্রে একটা vital বড় point। ব্যবধান, কারণ 10 ওভারের ম্যাচ হয়তো বা ম্যাচ যদি হাই স্কোর ম্যাচ হয় তাহলে 130 রান হবে, আর লো স্কোর হলে 60। এভারেজ রান যদি 10 ওভারে আমরা যদি 70-80 হবে, তো সেই ক্ষেত্রে রাজীব যদি 10-20 রান এক্সট্রা সেভ দিয়ে দিতে পারে, তাহলে দলের জন্য সেটা অনেক বড় একটা ব্যবধান হয়ে যাবে। এই বিষয়ে সুজন কিছু বলো, এই দলটার এই লাস্টের এই রাজীবের বিষয়ে।
রাজীবের খেলা আমি দেখছি যতগুলো, বুঝছেন। আমি ম্যাক্সিমাম খেলায় হয়তো ওই যে ইমনের বিষয়টা যে আপনি বলছেন এই রকমের, আমি কয়েকদিন আগে খেলা দেখছি। রাজীবের বর্তমান ফিল্ডিং খুব দুর্দান্ত আসলে। আমি তো ভাই রিসেন্টলি ওর খেলা দেখি না ওইভাবে, আমি অনেক আগে দেখছি তো খেলা। সেক্ষেত্রে আমার যেহেতু সবাই বলতেছে বর্তমান পারফরমেন্স ভালো, অবশ্যই ভালো পারবে। আমরা আশা করি এই টিমটা ভালো হ্যাঁ, করুক এর ইনশাআল্লাহ। বাইরে এই টিমে সর্বোপরি আসলে ইমন আর- অনেক ভালো খেলুক, এটা মনে প্রাণে চাই আর কি আমরা। আমরা দোয়া করি যে আমরা ইমন আসলে এরপর আমাদের এবার জনতা আমরা ট্রেডার্সের যে আমরা আসলে icon- চাই এবার ইমনের না মাসুদুল্লাহ ভাইয়ের ভাগ্য সুপ্রসন্ন হোক, তিনি যেন ইমনের পারফরমেন্সটা দেখতে পায়। রাইট রাইট রাইট, সবাই এটা আমরা আশা করি। এরপর আমরা জনতা ট্রেডার্সের আইকন এরপরে এই দলে আর তিনজন প্লেয়ার আছে, সেটা হচ্ছে ইমন ছোট, লিমনের ভাই ইমন, এও মোটামুটি বেশ ভালো ব্যাটসম্যান, ভালো ফিল্ডিং। মানে বর্তমান নাকি আর ভালো দুইজন করতেছে। আছে সোহান এবং হচ্ছে গিয়ে সোহান এবং আকাশ। এই দুইজনের মধ্যে হয়তো বা সোহান হয়তো বা একাদশে চান্স পাবে না, আকাশ হয়তো বা আকাশ ম্যাক্সিমাম সাহসী প্লেয়ার, ও সাহস আছে, প্লেয়ার, মানে হয়তো বা রিসেন্ট সাহস খেলার আছে, মধ্যে নাই, ও কিন্তু খেলায় তবে ও সাহসী। এগ্রেসিভ। তো এরপরে আসলে যে দল সেটা হচ্ছে তাইবা তানহা একাদশ। তো তাইবা তানহা একাদশের প্লেয়ার আইকন হচ্ছে জিতু। আমরা ইতিমধ্যে জিতু সম্পর্কে আসলে অনেক কিছু যেহেতু আজকে বললাম, দুর্দান্ত পারফরম্যান্স তবে করছে। জিতু কিন্তু জিতু এই নিলামে এবার একটা কাজ করছে। সে কিন্তু একটা টার্গেট ছিল আমার কাছে যত ধারণা, সে কিন্তু হৃদয়কে নিচে রহমান হৃদয়, তাকে কিন্তু সে প্রায় 880 পর্যন্ত হৃদয়ের জন্য বিট করছে এবং সে হৃদয়কে কিন্তু নিয়েই নিচে শেষ পর্যন্ত। মানে হৃদয় তার টার্গেটেড প্লেয়ার ছিল, মানে তাকে আমি নেব, এটা ছিল। তো হৃদয় কিন্তু বেশ ভালো, হৃদয় একটা আইকন হওয়ার মতো প্লেয়ার। ব্যাটিং বোলিং তারপর আমি কি ফিল্ডিং হৃদয়ের ভালো খেলা খেলে দেখছি? হৃদয়। হ্যাঁ, আপনি দেখছেন মাঝে মধ্যে বাইক নিয়ে আসে এখানে। বাইক নিয়ে ও আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে কালো মোটা কালো player। মোটা, হ্যাঁ, হ্যাঁ, কালো ভালো মোটা খেলে, না। ভালো খেলে, ভালো বেশ খেলে। ব্যাটিং তো অনেক আইকন হওয়ার যোগ্য একটা প্লেয়ার, কিন্তু ঠিক আসলে হৃদয় মানে এইখানে খুব একটা যাতায়াত নাই। যারা ফ্র্যাঞ্চাইজি মালিক আছে তাদের সঙ্গে ওইভাবে ইন্টারকানেক্টেড না, এই জন্য আসলে হৃদয়ের আইকন তারপর দেওয়া আমাদের হয় না। দল তো আজকে তো- পাঁচটা আজকে তো- আবার, আরেকটা আজকে দল হৃদয়- হয়তো হইলে- আজকে হৃদয় ছিল না? হ্যাঁ, আজকে হৃদয় ছিল। আজকে হৃদয় ছিল। হৃদয়ের পরে এই দলের যে আমি যদি থার্ড যদি ধরি, জিতু, হৃদয়, তারপরে এই দলে এই দলে আছে একটা প্লেয়ার, সেটা হচ্ছে সিয়াম চেয়ারম্যানের পোলের ওই জায়গায় বাসা। সিয়াম খাটো মাটো সিয়াম। ও, এই না? সিয়াম রিসেন্ট আসলে খেলাধুলার মধ্যে নাই। তো সিয়াম সুজন ভাই মনে হয় খুব ভালোভাবে চেনেন। সিয়াম সম্পর্কে সুজন ভাই যদি কিছু বলতেন। এমনিতে খানপুরে পড়াশোনা করতে, খানপুরে খেলাধুলা মোটামুটি করতে। সেক্ষেত্রে ওর খেলা আমরাও দেখছি কয়েকদিন খেলা দেখার পর। এমনিতে ও ফিল্ডিং ভালো করে, ভালো ফিল্ডিং, ব্যাটিংও ভালো, বোলিংও ভালো, অলরাউন্ডার, কথা গেলে অলরাউন্ডার ওভারঅল সে ভালো। আমি ভালো একটা ব্যাকআপ দেবে, কিন্তু যদি একটু ভালো ব্যাকআপ দিতে পারে তাহলে ওদের দল ভালো পর্যায়ে চলে যাবে। এটা এনে শেষ করে দাও। এটা শেষ করে দাও। আমি যে দুইটা আছে না, ওই দুইটা কালকে দিয়ে দিও। না কাকা কালকে অন্য কিছু, আজকে আচ্ছা ঠিক আছে। আইদের আইকনিক এই দলে যে আসলে বাকি প্লেয়ার গুলো আছে তাদের সম্পর্কে বলি। এই দলে আরেকটা হৃদয় আছে, সেও আসলে বেশ শেষ দিকে ভালো ব্যাটিং করতে পারে। এরপরে আছে সামির, হয়তো বা একাদশে আমি আসলে একটু সন্দিহান যে সামির একাদশে সুযোগ পায় কিনা। এরপরে আছে সৈকত। এই একটা সময় দুর্দান্ত player ছিল। একটা সময় কিন্তু বেশ ভালো খুব ভালো Recently fielding খুব দেয়। খেলায় নাই, আসলে কি করে বলা যায় না। তবে আমার কাছে মনে হয় এই দলের ট্রাম্প কার্ড হিসেবে সৈকত কাজ করবে। সৈকতকে তারা কিন্তু খুব অল্প দামে পেয়ে গেছে, পেয়ে গেছে, right। এটা এটা তো আশাও করে ট্রাম্প কার্ড হয়ে যেতে পারে। আর আছে এই দলে আরেকটা ব্যাটসম্যান, সেটার কথা আমরা আসলে বলাই হয়নি, সুলাইমান যেদিন আসলে জ্বলে ওঠে সেদিন সারা মাঠ কাঁপে। রাইট। ভালো বোলিং করে, ভালো ব্যাটিং সাথে মাঝে মধ্যে দলকে বোলিং এও সাহায্য করতে পারে। লাস্ট এই দলে আর দুইটা প্লেয়ার, একটা হচ্ছে ইয়াসিন, ছোট ইয়াসিন, ভালো দুর্দান্ত ফিল্ডিং, এবং লাস্ট হচ্ছে এনামুল। এই কয়জন, এরা হচ্ছে এই দলের প্লেয়ার। করুন নেক্সট টিম দাও। এরপরে নেক্সট দল লাবণ্য মেডিকেল হলের আইকন প্লেয়ার হানিফ। আমি একটু হানিফ ভাই সম্পর্কে আসলে আমি একটু মাসুদুল্লাহ ভাইয়ের কাছ থেকে একটু হানিফ ভাই সম্পর্কে কিছু জানতে চাই। হানিফ আসলে যত প্লেয়ার আছে এর ভিতরে হানিফ হচ্ছে সবচেয়ে সিনিয়র প্লেয়ার। তো হানিফ সবসময় দলের জন্য ভালো পারফর্ম করে এবং এটা আমরা ওর কাছ থেকে আশাও করি ও সবসময় ভালো পারফরমেন্স করুক। আর দ্বিতীয়ত কথা হচ্ছে যে একটা অভিজ্ঞতার ব্যাপার আছে, অভিজ্ঞতাটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। এইগুলা এই জিনিসগুলো রাখি মানে বাবার সঙ্গে হানিফ কথা ভাইয়ের কিন্তু একটা কথা প্রচলন আছে, যে সেটা হচ্ছে আসলে মানিককাঠিতে যদি যে কটা টুর্নামেন্ট হয় এর শতকরা 80% টুর্নামেন্টে কিন্তু হানিফ ভাই ফাইনাল খেলেই। আর একটা জিনিস খেয়াল করছি তার কিনা জানি না। লাকও আছে। হ্যাঁ, বাংলাদেশের গতকালকে যখন ব্যাটিংটা হচ্ছিল তখন কিন্তু এই হানিফ খুব মানে চাতুরতার সাথে প্লেয়ার গুলো কিনছে।
মানে টেকনিক্যালি সে জিনিসগুলো কিন্তু টেকনিক্যালি অনেক হ্যাঁ, প্লেয়ারের অনেক দাম বাড়ায় দিচ্ছে। বাড়াই দিছে, সেটা না কিনে ও ভালো প্লেয়ারে কম দামে নিয়ে নিছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। একটা ভালো টেকনিক, এটা একটা অভিজ্ঞতার এই ব্যাপার। আমি ক্ষেত্রে এটা যদি আমি বলতে একটা চাচ্ছিলাম। উদাহরণ দেই, সেক্ষেত্রে তার দলে যে একটা আসলে যে কম দামে ভালো প্লেয়ার না, তার দলে এ প্লাস ক্যাটাগরির দুইটা প্লেয়ার আছে। হ্যাঁ, তার মধ্যে শাওন একটা আর হচ্ছে নাইম। শাওন একটা নাইম। আর একটা হচ্ছে নাইম। এই নাইমকে কিন্তু সে কিন্তু খুব অল্প দামে গতবার পেয়ে icon গেছে। ছিল। নাইম গতবার আইকন ছিল। তো সে কিন্তু নাইম কিন্তু বেশ ভালো বলার এবং সব সময় দলের জন্য ওপেন করে থাকে এবং দুর্দান্ত ফিল্ডিং। হ্যাঁ, পুরো এই 5টা দলের ভিতরে এই লাবণ্য মেডিকেলটা সবার জানে যে এটা সবচেয়ে Strong হাই team প্রোফাইল হয়েছে। টিম হয়েছে, স্ট্রং টিম হয়েছে। এটার সঙ্গে যে কোনো দল মানে পেরে উঠতেই আমি মনে হয় আসলে আমার যা মনে হয় এ প্লাস ক্যাটাগরির হানিফ ভাই বাদে এ প্লাস ক্যাটাগরির তিনটা প্লেয়ার আছে। প্লেয়ার পাইছে সে। হ্যাঁ, শাওন, নাইম আর একজন হচ্ছে রাব্বি। রাব্বি, হ্যাঁ হ্যাঁ। রাব্বি রাব্বির বর্তমানে batting ভালো। মানে আসলে রাব্বি যখন মাঠে ব্যাটিং এ নামে, স্টেডে যে রাব্বির লম্বা বত যে ছেলেটা। স্টেডে যে ফিল্ডিং করে, ভালো তার player। হাত আসলে একটু কাঁপাকাঁপি করে, কারণ সে তার শটগুলো বাইরে এত থেকে জোরে আমরা আসে যে সে যে ধরবে, মানে সাহসটুকু অনেক সময় অনেক ফিল্ডার হাত দেয় না বল ধরার জন্য। এরকম একটা অবস্থা হচ্ছে রাব্বি। যে এই টুর্নামেন্টে লাবণ্য মেডিকেল সবার দৃষ্টি আকর্ষণ করবে, আমি এটা মনে করি, এবং তারা ট্রফির দাবিদার। হ্যাঁ, এই দল তারপরের টিমটা। হ্যাঁ, এই দলের আর তিনজন player, আর চারজন হচ্ছে আদিল, নাদিম, সিজান এবং লাস্ট আরেকজন প্লেয়ার যে আসলে সে কিন্তু সবার লক্ষ্যচক্ষুর আড়ালে, সেই প্লেয়ারটা হচ্ছে বশির, আমাদের দুয়ারিকা মসজিদের ইমাম সাহেব। তিনি আসলে গত টুর্নামেন্টে 3 স্টার কেবল নেটওয়ার্কে রেখেছিলেন। তিনি কিন্তু আসলে সবার নজরের বাইরে, কিন্তু এই বশির তিনি ব্যাটিং প্লাস বোলিং এ যে কোনো সময় দলের জন্য অন্য একটা দলের সঙ্গে পার্থক্য করে দিতে পারে। আসলে এটা আসলে তিনি সবার চোখের আড়ালে আছেন, কেউ আসলে তাকে, আমার কাছে মনে হয় যে কেউ তাকে খেয়ালই করে নাই। এই ক্ষেত্রে লাবণ্য মেডিকেল হলের যে হানিফ ভাই, তিনি একটা দুর্দান্ত কাজ করছে বশির হুজুরকে পিক করে। যাই হোক, লাবণ্য মেডিকেল হলের জন্য শুভকামনা। এরপরে সর্বশেষ যে গতবারের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং আমরা আশা করি যে এবারও হয়তো তারা চ্যাম্পিয়ন হবে, জনতা ট্রেডার্স। সেই জনতা ট্রেডার্স এর আইকন ছিল বাবু ভাই, সোহেল রানা বাবু ভাই। মানে দুর্দান্ত একটা সিজন কাটিয়েছেন। গত টুর্নামেন্টেও আমার কাছে মনে হয় যে ফাইনাল ম্যাচ এবং সেমিফাইনাল ম্যাচ, এই 3 স্টার কেবল নেটওয়ার্কে গতবার ছিলেন, ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচ তিনি একা খেলে দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে ফাইনাল ম্যাচের 136 স্কোর ছিল ফাইনাল ম্যাচে। সেই ক্ষেত্রে দুইজন প্লেয়ারই রান করছে, একটা হচ্ছে ইমন আর একটা বাবু। দুইজন ওপেন করে, আমার মনে হয় তাদের মনে হয় একটা না দুইটা উইকেট পড়ছিল এবং একদম প্রায় 90 এর কাছাকাছি তাদের ওপেনিং জুটিতে চলে গিয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। ফিনিশিংটা ভালো হয় বাবু এর, বিশেষ করে। শেষ সময় এখন এবছর থেকে মনে হয় তিনি গত বছর যেই জায়গায় শুরু আসলে করছেন- কিছু কথা না বললেই না, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন টিমের প্রতি সবার একটা আলাদা এক্সপেকটেশন থাকে সব সময়ের জন্যই। সেটা কে প্লেয়ার আসলো কি না আসলো ইজ নট ম্যাটার। এটা আসলে যে টিমটা হচ্ছে চ্যাম্পিয়ন, এটা বড় কথা। সবাই আশা করে যে এবারও তাদের ট্রফিটা champion তাদের ঘরেই যাবে। তাদের ঘরেই যাবে, আর এটার প্রতি তার একটা দাবিদারও থাকে। সেক্ষেত্রে বাবুর মতো প্লেয়ার তো বলার অপেক্ষাই রাখে না। না, সে গতবার যে আমার- দুর্দান্ত পারফরমেন্স করছে, যার এটা কারণে আমরা সবাই জনতা দেখছি। ট্রেডার্স আছে, আর এই তার বিষয়ে সম্পর্কে একটু একটু আমি বলি। হাসতে হবে না, আমরা জানি যে শিক্ষার কোনো বস নাই, তোমরা সবাই স্কুলে যায়। আর আমাদের যে জনপ্রিয়ার্সের যে আইকন, তার বেলা হইলো খেলার কোনো বস নাই, সবাই আমরা মাঠে যাই। হ্যাঁ, আসলে এটা ঠিক আছে? কথাটা সত্য, এটা কারণ তারা চায়। আর বাবু ভাই যেই বয়সী senior মানুষ, হ্যাঁ। মোস্ট আমাদের মধ্যে মোস্ট সিনিয়র বাবু ভাই, আইকনে সিনিয়র, আইকনে কিন্তু সিনিয়র। Overall senior। ওভারঅল সব প্লেয়ারদের মধ্যে সিনিয়র। তিনি এই বয়সে এসে যে এখন আমাদের সঙ্গে এভাবে খেলাধুলা চালিয়ে, এটা আমাদের জন্য আসলে খুবই মানে আমাদেরকে আরো আরো ই করে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় তার আসলে এই কাজগুলো। তো এই দলের যে পিকগুলো ছিল, প্লেয়ারগুলো বলো। সেইটার ক্ষেত্রে যদি আমি একটা আলোচনা করি, প্রথমেই আলোচনা করতে হয় যে এই দল যে হাইয়েস্ট, পুরো টোটাল নিলামের হাইয়েস্ট বিট 900, এই সেটা বিষয়ে দিয়ে আমার তারা কথা বিট করছে আছে। সম্রাট। সম্রাট গত টুর্নামেন্টের সম্রাটের পারফরমেন্স সম্পর্কে আমি যদি একটু বলি, সম্রাট পাঁচ ইনিংসে ব্যাট করছে এবং তার রান ছিল 210। সে ছিল সেকেন্ড হাইয়েস্ট রান। রাফি সে ছিল ফার্স্ট, সে 6 ম্যাচ খেলছে, এই জন্য তার রান বেশি ছিল। তবে আমার কাছে মনে হয় সম্রাট যদি গত টুর্নামেন্টে ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারতো, মানে আরো 2টা ম্যাচ সম্রাট পেতে পারতো, তাহলে সম্রাটের রান 300 প্লাস হয়ে যেত। এবারও এখন পর্যন্ত সে কিন্তু সেই ফর্মেই আছে। হ্যাঁ, এই বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি। যখন গতকালকে এই বিটটা হলো, তখন আমরা সবাই দেখছি আসলে বিষয়টা এরকম ছিল, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। মানে বিষয়টা এরকম ছিল যে টাকা যাই হোক, ওরে আমার দরকার, এটা আমার সম্রাটের লাগবে। এই জন্য এই বিষয়টার প্রতি সর্বোচ্চ নজর কাটছে বাবু, যেটা ওকে দলে ফেরানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে। ইনশাআল্লাহ তারা সাকসেসও হয়েছে। সর্বোচ্চ
মানে টাকা উঠছে, মানে সর্বোচ্চ পেমেন্ট উঠছে এই সম্রাটের ক্ষেত্রে। আর সম্রাট এই লেভেলেই খেলে, আমরা জানি ওর এইরকম টাকা উঠবে এটাই স্বাভাবিক, এটা সবাই এক্সপেকটেশন ছিল। আরো বেশি উঠতে পারতো, যেহেতু অন্য কেউ যদি বিট করতো সেক্ষেত্রে আরো বেশি উঠতে পারতো। তো এই বিষয়টা নিয়ে আমরা মুহূর্তেও আশ্চর্য হইনি, কারণ এই টাকা উঠতেই পারে স্বাভাবিক। মানে একটা মজার ব্যাপার হচ্ছে কি যে সম্রাটে যখন বিট চলতেছিল যে জনতা ব্রাদার্সের বাবু ভাই তার যে প্লাকার্ড সেটা নামে সেটা নামেই নাই, মানে এই যে উচ্চ করা শুরু থেকে ছিল যে তোরা যদি যাই থামা পর্যন্ত আমি থামবো না, আমার এটা যে উঠছে মানে উঠছে, আমার ওরা লাগবেই। মানে এরকম একটা আমি একটু বলি যে পাকিস্তানের শাহিদ আফ্রিদি কিন্তু মাঠে যখন থাকে বুম বুম আফ্রিদি বলে আমরা চিনি। সবাই এটা কি না কি হইয়া যায়, রাত সম্রাটের বেলায় ওইটাই কি যেন হইয়া যায়। ফিলিং ভালো দেয় ভাই। এরপরে সব বিষয় ভালো খেলে। এই দলের যে সেকেন্ড পিক ছিল সেটা সেক্ষেত্রে যদি আমি বলি, তারা একটা প্লেয়ার কিনছে, সেটা হচ্ছে নাইম। আমাদের মেম্বার বাড়ির নাইম, সেও আসলে বেশ ভালো মানের ফিল্ডার এবং দলের জন্য ব্যাটিং এ ভালো কিছু করে দিতে পারে। তারপরে আছে একটা প্লেয়ার, সেটা হচ্ছে নাইম ফকির। দুই নাইমই আসলে এই দলে। নাইম ফকির বামহাতি বলার, গত সিজনের হাইয়েস্ট উইকেট টেকার, এবং সেই গত সিজনে কিন্তু এই জনতা ট্রেডার্সের হয়ে গেছিল, হাইয়েস্ট উইকেট টেকার ছিল বামহাতি বলার। যেহেতু মানে ম্যাচের সময় যে কোনো সময় সে আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ভালো করে বর্তমানে ব্যাটিং উইকেটে আসলে প্রতিপক্ষ দলের ধস নামিয়ে দেওয়ার জন্য তার, আমার কাছে মনে হচ্ছে তার একেবারেই যথেষ্ট। না, নাইম সবসময় ভালো খেলে। ওর তো যতগুলো খেলা দেখছি বা যতগুলো আমাদের চোখের সামনে করছে, ওর প্রত্যেকটা খেলা দেখার মতো, বিশেষ করে ওর ফিল্ডিং, তারপর হচ্ছে যে ওর ব্যাটিং, ওর বাহাতে যে বল করে, বলটার ভিতরে একটু কারিশমা আছে, যে পাই। তারপরে ও যখন বল করে তখন ব্যাটসম্যান একটা আতঙ্কে থাকে, আসলে কি বলটা কিরকম করবে। কারণ যদি তার বলটা অফ স্পিন হয়, সেটা আসলে আমাদের যেহেতু ম্যাক্সিমাম ব্যাটসম্যানই ডান হাতি, তাদের জন্য বল কিন্তু লেগ স্পিন হয়ে যায়। বলতে যাচ্ছিলাম, আর লেগ স্পিনের যে স্বাভাবিক টার্ন সেরকমেরও আসে না। নাইম কিন্তু ও কিন্তু গতানুগতিক পারফরমেন্স করেই যায়। এমন না যে আজকে একদম খেলতে পারেনি, প্রতি ম্যাচে কিছু না কিছু রান করে যায়, রান পায়। এই ক্ষেত্রে আমি এইবারে টুর্নামেন্টে আমি যদি এই জনতা ট্রেডার্স আবারও তারা উইন করে, সেক্ষেত্রে আমি আশ্চর্য হব না, কারণ তারা এটার জোরালো দাবিদার। আসলে তাদের দল ভালো মানে মেন তারা বেরিয়ে আসছে তাদের। আমাদের সকল টিমের জন্য আমাদের শুভকামনা। এই দলের যে আরেকটা এরপরে যে প্লেয়ার, সেটা হচ্ছে রাসেল। যে রাসেল ভাই আসলে মোস্ট সিনিয়র, তিনিও মোস্ট সিনিয়র। আসলে মাহমুদুল্লাহ টাইপের বললে আসলে একটু কেমন হয়ে যায়। মইন আলী মইন আলী আমি বলতে পারি, মইন আলীর ঠিক যেমন দাড়ি, ঠিক তুমি রাসেল ভাইয়ের দাড়ি এবং সেরকমই। সে ভালো রাসেল ভাই কিন্তু একজন অলরাউন্ডার। দলের সময় বাবু তুমি হাসছো না, হাসির কিছু নাই। আমার কাছে মনে হয় যেন রাসেল ভাই বোলিং করে দলের জন্য বেশ ভালো একটা কাজ, ভালো ব্যবধান করে দিতে পারবে এবং ব্যাটিং এও বেশ ভালো করতে পারে। এরপরে এই দলের যে আরেকটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে এই প্লেয়ারটা আমার কাছে মনে হয় যেন এই দলে যে প্রত্যেকটা দলই আসলে একটা করে ট্রাম্প কার্ড থাকে, এই দলের ট্রাম্প কার্ডটা হতে পারে রিফাত ভাগিনা। আসলে খুব অপরিচিত প্লেয়ার হয়তো বা আপনাদের কাছে, রিফাত ভাগিনা আজকে ভালো খেলছে, তো আজকে খুবই দুর্দান্ত খেলছে। আজকে খুবই ভালো খেলছে ও, মানে কিপিংটাও ভালো দেয়, তারপর তার সাথে ফিল্ডিংটাও ভালো। তারপর আপনার আজকে যে ই করছে ব্যাটিংটা খুবই ভালো করছে, একেবারে প্রায় 3-4টা বল মারছে, এইরকমের অবস্থা। যেহেতু আমাদের শর্ট পিচ না ও ছোট মানুষ, খুবই ভালো খেলে, খুবই দুর্দান্ত। ছোট প্লেয়ার হিসেবে সর্বোপরি কথা যে আর দুইজন প্লেয়ার আছে, আমি একটু তাদের নামগুলো একটু বলে দিতে চাই। একটা হচ্ছে সাকিবুল, আর একজন হচ্ছে আর একটা সিয়াম। এই সিয়ামও বেশ ভালো ফিল্ডিং দেয়। আশা করি যে সাকিবুল এবং সিয়াম এই দুইজনের থেকে যে কোনো একজন হয়তো বা একাদশে থাকবেন, আর একজনকে হয়তো বা বসতে হতে পারে। তো সর্বোপরি জনতা ট্রেডার্সের টিমটাও আমার কাছে মনে হয় যেন একটা, প্রত্যেকটা টিমে আসলে ব্যাটিং বোলিং দুই দিক থেকেই ভারসাম্যপূর্ণই আছে। জনতা ট্রেডার্সও ঠিক তেমনই। আসলে প্রত্যেকটা দলের জন্যই আমাদেরকে শুভকামনা আমাদের থাকবে। প্রত্যেকটা দলই খেলতে আসছে, তারা আমরা আশা করি যে সবাই আসলে চ্যাম্পিয়ন হবে, কিন্তু দিন শেষে আসলে চ্যাম্পিয়ন হবে এক দল। আসলে খেলার মাঠের পারফরমেন্সটা কিন্তু বলবো যে আসল কথা। কাগজে কলমে একটা দল শক্তিশালী হলেও আমরা যদি একটু কথা টেনে আনি, গত টুর্নামেন্টে কাগজে কলমে লাবণ্য মেডিকেল হল সব থেকে শক্তিশালী ছিল, কিন্তু তারা আসলে মাঠে সেরকমের পারফরমেন্স দেখাতে পারে না। এরকম সবাই আসলে মাঠের পারফরমেন্সটাই সব থেকে বড় হবে। তো সর্বশেষ আসলে আমাদের আলোচনার সময় অনেক দীর্ঘ হয়ে যাচ্ছে, আমরা একটু আলোচনা যে আমি একটু সর্বশেষ পরের মতো পুরো টুর্নামেন্ট নিয়ে আমি একটু মোহাম্মদ মাসুম বিল্লাহ তার কাছ থেকে, এবং সেই সঙ্গে আমি আসলে তার কাছ থেকে একটা জানতে চাই যে
কোন দুই দলের আসলে ফাইনালে আপনার কাছে মনে হয় যেন যেতে পারে? না না, এটা এরকম বলা যাবে না, যেহেতু কোন দলে খেলাই আমরা এখন পর্যন্ত দেখি নাই। সেক্ষেত্রে ওই যদি নিজেদের মানে মন গড়া কোনো কথা বলি, সেটা এক প্রকার মানে ঠিক হবে না বলা। আমরা আগে প্রত্যেকটা দলের খেলা দেখবো, দেখে তারপরে আমরা এটা বিশ্লেষণ করবো। আগ বাড়িয়ে কোনো কথা এক্ষেত্রে বলা যাবে না, কোনো দলকে ছোট করাও যাবে না, কোনো দলকে অনেক উপরেও তোলা যাবে না। সেক্ষেত্রে আমরা সবাই আশা করব সবাই যে যার অবস্থান থেকে পারফরমেন্স করুক এবং দলের জন্য সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করুক, আমি এই বলে আমার। আচ্ছা, পুরো টুর্নামেন্টের সামনে সম্পর্কে যদি একটু বলেন, যে আসলে টুর্নামেন্ট নিয়ে দল না থাকুক, পুরো টুর্নামেন্ট নিয়ে আপনার কি এক্সপেকটেশন আছে এখানে? এক্সপেকটেশন হচ্ছে পুরো টুর্নামেন্টে এক্সপেকটেশনের সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা প্রথমত হচ্ছে মাদক মুক্ত একটা সমাজ চাই। খেলা যে খেলার মধ্যে থাকে, যে খেলায় না থাকে তার চেয়ে বেটার। যে ক্রিকেট খেলে, যতটুকু সময় খেলে, নট অনলি ক্রিকেট, আমি শুধু ক্রিকেট ক্ষেত্রে বলবো না, হতে পারে সেটা ফুটবল, হতে পারে ব্যাডমিন্টন, হতে পারে ভলিবল, এনি কাইন্ডস অফ প্লেইং। তো সেক্ষেত্রে যে খেলায় থাকে হি ইজ বেটার দ্যান যে খেলে না তার চেয়ে, কারণ সে ততটুকু সময় খেলার মধ্যে থাকে। আর যে খেলার মধ্যে থাকে তার ভিতরে সবসময় টেন্ডেন্সি থাকে যে আমি অ্যাটলিস্ট ভালো কিছু করব। তো এই টুর্নামেন্টটা যারাই আয়োজন করছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব ভবিষ্যতে যেন এরকম আমরা প্রতি বছর দেখতে পারি এবং বাচ্চাদের মধ্যে বা ছেলেদের ভিতরে বা যারাই খেলাধুলা সবার ভিতরে এই জিনিসটা যে আমরা সামনের বছর আমাকে ভালো খেলতে হবে, সেক্ষেত্রে কি করবে, তার আলাদা একটা প্র্যাকটিস থাকবে। সেক্ষেত্রে তার ওই মাদকের দিকে যাওয়ার, বাজে নেশার দিকে যাওয়ার তার আর কোনো অবস্থান থাকবে না। আমি চাই মনে এটা দেখে সবাই উৎফুল্ল হবে, আনন্দিত হবে, একটা রোল মডেল হোক যারা নতুন যারা আছে তাদের জন্য, তাদেরকে দেখে এটাই হোক। আর বিশেষ করে আমি আবারও বলি, এক্ষেত্রে আমি এই রাকিবকে বিশেষ করে আমি পার্সোনালি ধন্যবাদ জানাই যে পুরো জিনিসটা নিজের থেকে এক্সিকিউশন করা এবং পুরো জিনিসগুলো সবাইকে জানানো এবং এই বিষয়গুলো এক্ষেত্রে অনেক রকমের কথাবার্তা শুনতে হয়, সব অনেক রকম শুনতে হয়। আমরা চাই যেন ভবিষ্যতে টুর্নামেন্ট আরো ভালোভাবে চলুক, এটা আমরা আমার আশা। গতবার কিন্তু রাকিব প্লেয়ার ছিল মনে হয় নাকি? না, ও গতবার খেলে না। শেষ সময় সুজন ভাই তার কাছ থেকে যদি একটু কিছু জানতে চাই, পুরো টুর্নামেন্ট নিয়ে আপনার কি প্রত্যাশা? আমিও মাসুম ভাই তো অলরেডি অনেক কথা বলে দিয়েছে, তারপর আমি সামান্য কিছু বলবো, বেশি বলবো না। যেহেতু টুর্নামেন্ট শুরু মনে হয় যে 5 তারিখ থেকে, 5 তারিখ আমাদের উদ্বোধনী ম্যাচ। চাই সবগুলো ম্যাচ খুব সুন্দরভাবে হোক, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আর বিশেষ করে সব প্লেয়ারদেরকে আর একটা কথা বলতে চাই যে এখানে অনেক সিনিয়র প্লেয়াররা থাকবে, কারণ জুনিয়রদেরকে আনন্দ দেওয়ার জন্যই তারা কিন্তু এই টুর্নামেন্টে অ্যাটেন্ড করছে। সেক্ষেত্রে সবাইকে বলবো যে সিনিয়রদের সাথে একটু মানে বন্ধুত্বপূর্ণ আচরণ করা, তাদের জন্য মানে সম্মান দিয়ে তারা একটু চলাফেরা করা জানি। আর বিশেষ করে এই যে প্লেয়ার গুলো, এদের দেখে আবার ছোট ছোট ছেলেমেয়েরা উৎফুল্ল হবে, শিখবে যে এরা খেলতেছে, আমরা ভবিষ্যতে এই টুর্নামেন্টে অ্যাটেন্ড করবো। সেক্ষেত্রে এমন কোনো আচরণ করা যাবে না যে আচরণে ছোট পোলাপানের যাতে খারাপ দিকে খারাপ মন্তব্য না করে। সর্বোপরি বললো যে সবাই খুব সুন্দর শৃঙ্খল ভাবে আমাদের একটা ভালো টুর্নামেন্ট উপভোগ করবো এবং সবাই ভালোভাবে সব খেলাগুলো এনজয় করবে এবং উপভোগ করবে, এইটাই আশা করে আমি আমার। ধন্যবাদ, আসলে আমাদের দুই অতিথিকেই ধন্যবাদ। আমরা আলোচনার শেষ পর্যায়ে আছি একদম। তা আমাদের আসলে 5 দলের জন্যই শুভকামনা থাকবে, প্রত্যেক দলই মাঠে তাদের দুর্দান্ত পারফরমেন্স দেখাক এবং তাদের সেই যে কাঙ্ক্ষিত ট্রফি